তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তারপর বলো কেমন আছো তোমরা? সরি ফুপি, আমার একটা কাজ আছে তাই আমাকে যেতে হবে। কি কাজ আমাকে বল। তেমন কিছু না, কয়েকদিন ওখানে থাকতে হবে, আর কাজ শেষ হলে চলে আসব। আচ্ছা, ভালো থাকিস, আর পৌঁছে আমাকে ফোন দিস। হুম। আমি বাইরে গিয়ে একটা সিএনজি নিয়ে বাস স্টেশনে গেলাম। এরপর একটা সিট নিলাম, এরপর কিছু খাবার নিলাম যদি ক্ষুধা লাগে। এরপর বাসে উঠে আমি সিট নাম্বার দেখতে দেখতে সামনে যেতে লাগলাম। আমার সিট বরাবর যখন গেলাম দেখলাম আমার সিটের একটা মেয়ে বসে আছে। আপু, আপনি যেটাই বসছেন ওটা আমার সিট, আপনি একটু চেক করে নিলে ভালো হয়। এই সিটটা দিতে পারবো না। কেন? শোনেন, ঢাকা যেতে অনেক সময় লাগবে, আর আমি জানালার পাশে ছাড়া বসতে পারি না। এত কিছু বুঝি না, আপনি আমার সিট থেকে উঠেন। ওই মিয়া, একটা কথা যদি বলেন তাহলে আমি এখন চিল্লা পাল্লা করব, তখন মজা কারে কয় বুঝবেন। আচ্ছা সরি আপু, আপনার যেখানে ইচ্ছে সেখানে বসেন, এরপরে ঝামেলা করবেন না। ওকে। আমি সিটে বসে কানে ইয়ারফোন লাগিয়ে দিয়ে গান শুনতে লাগলাম। কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারিনি। কতক্ষণ ঘুমাইছি জানি না, তবে পাশে যে মেয়েটা বসেছিল দেখলাম সেই মেয়েটা ডাকতেছে। আমি উঠতে গিয়ে লজ্জায় পড়ে গেলাম, কারণ মেয়েটার কোলে শুয়েছিলাম। আমি লজ্জায় অন্যদিকে তাকিয়ে আছি। এমন অবস্থায় পড়লাম ইচ্ছে করছে উঠে যেতে, কিন্তু ওটাও যাবে না, কারণ উঠলে কি মনে করবে কে জানে। আমি রিয়া, আপনি? আমি আয়ান। ওনার দিকে হাত বাড়াতে কেমন জানি হাতটা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এটা দেখে উনি মুচকি মুচকি হাসতে লাগলো। এবার উনি নিচে আমার হাতটা ধরলেন। ভয় পাচ্ছেন নাকি? আসলে একটু নার্ভাস লাগছে। কোনো ব্যাপার না। কি করেন, কোথায় থাকেন, লেখাপড়া করেন নাকি বেকার হয়ে ঘুরে বেড়ান? আমি হাঁ করে মেয়েটার দিকে তাকিয়ে আছি। কি বলছে মেয়েটা, এত কিছুর উত্তর কিভাবে দিব ভাবতেছি। এমন অবস্থায় মেয়েটা, সরি রিয়া, সমাধান করে দিল। আমি একটু বেশি বলে ফেলছি মনে হয়। না তেমন কিছু না। আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে কি বুঝতেছেন? আপনি একটা ভীতু মার্কা, ওটা বোঝা যাচ্ছে। ও তাই নাকি? আমার কপালে লেখা আছে মনে হয়। আচ্ছা, আপনি কি করেন ওটা তো বলেন। অনার্স 3য় বর্ষে পড়ি, আর বাড়ি ঢাকায়। তেমন কিছু করি না, তবে ছোটখাটো একটা জব করি। আর আপনি? অনার্স সেকেন্ড ইয়ার, বাড়ি ঢাকা, অ্যান্ড মা বাবা বলতে কেউ নেই, এতিম। এই যে ম্যাম, সত্যি আপনার মা বাবা বলতে কেউ নেই? মিথ্যা বলবো কেন? না মানে আমারও নাই, তাই আর কি। থাকেন কোথায় আপনি? ঢাকায় হোস্টেল থেকে পড়াশোনা করি। পড়ালেখার খরচ কে দেয়? টিউশন থেকে যা পাই তা দিয়ে চলে যায়। ও। আমি চুপ করে বসে রইলাম। রিয়াও কিছু বলছে না, আমিও আর আগ বাড়িয়ে কিছু বলতেছি না। আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? আসলে আমি কাউকে আর কিছু বলতে দিল না। আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নিল, এরপর নাম্বার নিয়ে আমাকে আবার দিয়ে দিল। আমি বোকাশোকা হয়ে বসে রইলাম। ঢাকা যেতে তো অনেক সময়, একটা গল্প বলেন। জানি না। মিথ্যা বলেন কেন? যেটা বলছি সেটা বলেন। সত্যি বলবো না মিথ্যা বলবো? আপনি যেরকম ইচ্ছে বলেন। অনেক লম্বা কাহিনী, শুনে শেষ করতে পারবেন না। পরে হলেও একদিন শুনে নেব, এখন শুরু করেন। তাহলে 10 বছর আগে চলেন। অতীত। আমি আর রুহি স্কুলে যাচ্ছি। আগে রুহির বাড়ি আর আমার বাড়ি একই শহরে ছিল, তবে এখন ওনারা গ্রামে থাকে। আর রুহির আব্বুর তেমন জায়গা জমি ছিল না, তবে উনি রাজনীতি করতেন আর এলাকায় ওনার নাম ডাক ছিল। রুহি প্রতিদিন স্কুলে যাওয়ার সময় আমাকে সাথে নিয়ে যেত। এমন একটা দিন নেই যে রুহি আমাকে ডাকে না। শুক্রবার হলে ও ডেকে যাবে। আর রুহি বেশিরভাগ সময় আমাদের বাড়ি থাকতো। তো এমন একদিন রুহি আমার রুমে এসে আমার কানে সুরসুরি দিতে লাগলো। আমি হাত দিয়ে ওর হাত নাড়া দিলাম, একটি পর আবার দিল। আমি এবার উঠে পড়লাম। সমস্যা কি তোর? ওঠ কুত্তা, স্কুলে যাবি না? না তুই যা। কোনো কথা নাই, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। আমি আজ যাব না। তুই না গেলে আমিও যাব না। এটা বলে রুহি আমার পাশে এসে শুয়ে পড়লো। আমি তাড়াতাড়ি বিছানা থেকে নেমে গেলাম। তোকে কি করলে উঠবি আমি ভালো করে জানি শৈতান। আমি নিচে মামির কাছে আছি, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা। এরপর আমি ওয়াশরুমে ঢুকে হাত মুখ ধুয়ে স্কুলের ইউনিফর্ম পরে নিচে আসলাম। এরপর নাস্তা করে দুজন আব্বুর গাড়িতে উঠলাম। এরপর আব্বু আমাদের নামিয়ে দিয়ে ওনার অফিসে চলে গেল। আমি গিয়ে একটা বেঞ্চে বসলাম। আমার পাশে রুহিও বসলো। স্যার অনেক বারণ করে আমার সাথে না বসতে, কিন্তু ও কারো কথা শুনে না। ও যেটা বলবে ওটা করবে। এরকম করতে করতে আমি এসএসসি দিয়ে কলেজে ভর্তি হলাম। এরপর এদিক ওদিক হতে হতে ইন্টার সেকেন্ড ইয়ারে উঠলাম। রুহি এসএসসি দিল। আমার পড়ালেখার মান ভালো ছিল। এদিকে রুহি সারাক্ষণ ঝগড়াঝাটি মারামারি এগুলো নিয়ে পড়ে থাকতো। তো এমন একদিন একটা মেয়ে এসে আমাকে প্রপোজ করলো। আয়ান, আই লাভ ইউ। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমি হাঁ করে মেয়েটার দিকে তাকিয়ে আছি। মেয়েটা ফুল হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে আছে।
আমি যখনই কিছু বলতে যাব তখনই রুহি এসে হাজির। মেয়েটাকে দাঁড় করিয়ে লাগাই দিল একটা। এই তোর সাহস কি করে হয় ওকে প্রপোজ করার? এটা বলে মেয়েটার চুল ধরে টানতেছে। আমি রাগ কন্ট্রোল করতে না পেরে রুহির গালে ঠাস করে একটা লাগাই দিলাম। এই ছাড় মেয়েটাকে, আর তুই দিন দিন খারাপ হয়ে যাচ্ছিস। রুহি আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। তুই এই মেয়ের জন্য আমাকে মারলি? তা না করে কি করব? তুই একটু বেশি বাড়াবাড়ি করতেছিস। আমি বাড়াবাড়ি করি? তা নয়তো কি? আর ছেলেদের মতো ঝগড়া করিস কেন? তুই ছোট হয়ে ওর গায়ে হাত তুলছিস কেন? কিসের ছোট? কোন দিক দিয়ে আমাকে ছোট মনে হয় তোর? ফালতু কথা বলার সময় নাই, যত সব। আমি রুহির সামনে থেকে চলে আসলাম। আমি ইন্টার পরীক্ষা দেওয়ার পর যখন রেজাল্ট ভালো হলো তখন বাবা বলতেছে দেশের বাইরে গিয়ে পড়তে। আমিও রাজি ছিলাম। অনেক স্বপ্ন ছিল বাইরে থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করব। সব কিছু রেডি করে আমার তারিখ পড়লো যাওয়া একদিন আগে। রুহি আমাদের বাড়ি আসলো। আয়ান, কি করিস? দেখ আমি তোর বড়। সমস্যা নাই, বেশি না, 2 বছরের। 2 বছর মানে বেশি না? আমার জন্য বেশি না। আচ্ছা কি বলতে আসছিস বল। একটা কথা বলার ছিল। ওকে বল। এখানে না। তাহলে? রুহি আমাকে টানতে টানতে ছাদে নিয়ে আসলো। এরপর যেটা বলল আমি শুনে অবাক হয়ে গেলাম। আয়ান, তুই বিদেশে গেলে আমাকে ভুলে যাবি না? আরে ধুর, এসব কি বলিস তুই? তোকে ভুলে থাকা অসম্ভব। তাহলে যাইস না প্লিজ। কি বলিস এগুলো? হ্যাঁ, সবগুলো রেডি হয়ে গেছে, আর কালকে চলেও যাব। তুই আমার কথা শুনবি না? সরি, তোর এমন আবদার রাখতে পারবো না। ওকে। রুহি আমার সামনে থেকে গিয়ে ছাদের এক কোণায় গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলো। আমি ওর কান্না দেখে দৌড়ে ওর কাছে গেলাম। কি হয়েছে রুহি, কান্না করছিস কেন? আমার সাথে কথা বলিস না, যা। না, যাব না। বল কি হয়েছে? আমি যদি কিছু চাই দিবি? তোর কোনো চাওয়া অপূর্ণ রাখছি, বল। সত্যি দিবি? বল। রুহি আমার বুকে ঝাঁপিয়ে পড়লো আর শক্ত করে জড়িয়ে ধরলো। এরপর বলতে শুরু করলো। তোকে কখনো প্রেম করতে দিতাম না, কেন জানিস? আমি চাই তোর মনে শুধু আমি থাকি। তোর মনের ঘরে আমি ছাড়া আর কারো বসবাস করবে না। তোকে এক মুহূর্ত না দেখলে আমার চোখে ঘুম আসছে না। কি করব বল? তোকে যে বড্ড বেশি ভালোবাসি। তোকে ছাড়া আমি অচল। তুই চলে যাবি শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ছিল। এমন একটা দিন নেই যে তোকে চালাই নাই। তুই না থাকলে কাকে চালাবো বল? তোকে এক মুহূর্ত না দেখলে মনে হয় অনেক বছর দেখিনি। জানিস আমি ছোট থেকে তোকে ভালোবাসতাম, কখনো বলার সাহস হয়ে ওঠেনি। কিন্তু তুই কাল চলে যাবি শুনে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমি তোর বাচ্চার আম্মু হতে চাই, সেই অধিকার কি দিবি? রুহি কান্না করছিল আর কথাগুলো বলছিল। আসলে আমিও রুহিকে ভালোবাসি। আমি রুহিকে আপন করে নিতে যাব, অমনি আমার স্বপ্নের কথা মনে পড়ল। আমি রুহিকে আমার থেকে ছাড়িয়ে ঠাটিয়ে একটা চড় দিলাম। আজকে থেকে আমার সামনেও আসবি না, তুই না আমার বোন, এগুলো ভাবলি কি করে? রুহি আমাকে জোর করে আবার জড়িয়ে ধরলো। প্লিজ আয়ান, আমাকে এভাবে ফিরিয়ে দিস না। আমি বাঁচবো না, তোকে না পেলে মরে যাবো আমি। যা ইচ্ছে কর, ছাড় আমাকে। প্লিজ আয়ান, এরকম করিস না। আমি সত্যিই মরে যাবো তোকে না পেলে। প্লিজ আমাকে ছেড়ে যাস না, আমি তোর পায়ে পড়ছি। তারপরও বিদেশ যাস না। তুই না বলতে আমি তোর কলিজা। আমি জানি তুইও আমায় ভালোবাসিস। প্লিজ আমার কথাটি একটিবারের জন্য হলেও ভেবে দেখ। আমি রুহির বাহু ধরে দাঁড় করিয়ে, শোন ছোট ছোট এর মতো থাক। আর তোর আর আমার যাই বল, তুই কোথায় আর আমি কোথায়? তোর মারামারি আমার এগুলো একদম ভালো লাগে না। যখন এগুলো ছেড়ে ভালো হবি তখন ভালোবাসবো। আমি সব ছেড়ে দিব, এরপরেও তুই বিদেশে যাস না। শোন, আমার লাইফে ভালোবাসা থেকে স্বপ্ন বড়, আর তোর এগুলো ভালোবাসা না, কিছুটা ভালো লাগা, মোহ। আমি জানি তুই আমি চলে গেলে আমাকে ভুলে যাবি। আর কি যেন বললি, ও আমাকে ভালোবাসিস? আমি তোকে ভালোবাসি না। আর বাংলাদেশ থেকে তোর মতো কোনো একটা পাগল ছাগলকে ভালোবাসিস। তুই যেমন তেমন ছেলে দেখিস, বুঝলি? গুড বাই। রুহি ওখানে দাঁড়িয়ে আছে আর ওর চোখ দিয়ে পানি ঝরছে। কোনো রকম কথা বলছে না, ওখানে ঠাই দাঁড়িয়ে আছে। আমি এত কিছু না ভেবে রুমে চলে আসলাম। এরপর নিজে নিজে কান্না করতে লাগলাম। আমি আজ রুহির গায়ে হাত তুলেছি, ওকে কতটা কঠোর কথা বলেছি। আমার কথাগুলো শুনে ও অনেক কষ্ট পেয়েছে, এটা ভেবে ঢুকতে ঢুকতে কান্না আসছে। কিন্তু কান্না করলে হবে না, আর পড়ালেখা শেষ করে আসলে তখন আপন করে নিব। এখন এগুলো না ভাবলেও চলবে। রাতে খাবার খেতে নিছে আর গেলাম না, ঘুমিয়ে গেলাম। এরপর সকালে উঠে আব্বু আম্মুকে বলে বের হচ্ছি, তখন খেয়াল করলাম রুহি ছাদে আর কান্না করতেছে। ওর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আঙ্কেল চলেন। ড্রাইভার আঙ্কেলকে গাড়ি টান দিতে বললাম। এরপর এয়ারপোর্টে গেলাম, যা যা করার দরকার সব শেষ করে প্লেনে উঠলাম। এরপর বসতে বসতে অনেক বোরিং লাগছিল, কখন যে ঘুমিয়ে গেলাম জানি না।
এরপর প্লেন যখন থামলো দেখলাম সবাই নামতেছে, আমিও নেমে গেলাম। এরপর ইংল্যান্ডের এয়ারপোর্টে সব কাজ শেষ করে ওই দেশের মাটিতে যখন পা রাখলাম তখন মনটা কেমন জানি করে উঠল। রাস্তায় বের হয়ে একটা গাড়ি নিয়ে আঙ্কেলের বাসায় চলে গেলাম। আব্বুর বন্ধু, আমাকে দেখে আন্টি আসলো। কখন আসলে বাবা? আর আমাদের তো একটুও বলো নাই। আন্টি আসলে খেয়ালই ছিল না, সরি। হইছে, এসব থাক, এখন যা, গিয়ে হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার রেডি করছি। এরপর আন্টির থেকে রুম কোনটা জিজ্ঞেস করে ওই রুমে গিয়ে ব্যাগটা রেখে এরপর ফ্রেশ হয়ে নিচে আসলাম। এসে দেখি একটা পিচ্চি আমাকে চেয়ারে বসতে দেখে, আম্মু ওই ছেলেটাকে তুমি চিনবে না, আর আজকে থেকে ওনাকে ভাইয়া বলে ডাকবে, কেমন? আমি ওনাকে ভাইয়া কেন রাখবো? কারণ উনি তোমার বড়। আন্টি সমস্যা নাই, ওর যেটা ইচ্ছে ডাকুক। তোমার নাম কি? ওহ আয়ান, আর তোমার? আলিফ। আমি জানি আমার নাম ভালো। আলিফ, বড়দের সাথে কেউ এভাবে কথা বলে? আরে আন্টি ধমকাতে হবে না, পরে ঠিক হয়ে যাবে। এরপর খাওয়া দাওয়া করে রুমে গেলাম। এরপর সকালে উঠে আঙ্কেল সহ গিয়ে একটা ভার্সিটিতে ভর্তি হলাম। এরপর শুরু হলো আমার জীবন। এরকম করতে করতে 1 মাস চলে গেল। হঠাৎ একদিন শুনলাম রুহি সুইসাইড করতে চেয়েছিল। এটা শুনে অনেক খারাপ লাগলো। আর এখান থেকে যেতেও পারবো না। যদি বাংলাদেশ হতো তাহলে ভেবে দেখা যেত। এরপর আর কি হয়েছে জানি না। এখানে এসে আমার অনেক বন্ধু বান্ধবও হয়ে গেছে। 1 বছর হয়ে গেল, আর কোনোদিন রুহি বা আব্বু আম্মু রুহির কথা বলতো না। মনে মনে ভাবছি রুহি হয়তো রেগে গেছে, নয়তো আমাকে ভুলে গেছে। একদিন আমি কলেজ থেকে বাড়ি ফিরছিলাম, এমন সময় আব্বুর মোবাইল থেকে কতগুলো ছবি আসলো এবং একটা লেখাও আসলো। আমি এত পাত্তা না দিয়ে বাড়ি গেলাম। এরপর খাওয়া দাওয়া করে রুমে এসে মোবাইল চালু করে বাবা কি দিছে ঢুকে অবাক হয়ে গেলাম। তাহলে চলেন কি লেখা আছে। আয়ন বাবা, তোর সাথে আর হয়তো দেখা হবে কিনা জানি না। আমি আর তোর মা গাড়ি চালিয়ে একটা জায়গায় যাচ্ছি, কিন্তু কত দূর আসছি ঠিক জানি না। আমাদের গাড়ি ব্রেকের তার ছিঁড়ে গেছে, বাঁচবো কিনা ওটাও জানি না। আমরা মারা গেলে আমাদের মনে করে কান্নাকাটি করিস না বাবা, আমরা সব সময় তোর সাথে আছি। আর যে কাগজগুলো দিলাম ওগুলো আমাদের কোম্পানির দলিল। বাবা তুই যত তাড়াতাড়ি পারিস চলে আসিস। ভালো থাকিস বাবা, আমাদের জন্য একদম কান্না করবি না। এটা দেখে বুকে কেমন জানি করে উঠলো, চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়তে লাগলো। আমি রুহির আব্বুর কাছে ফোন দিলাম। আঙ্কেল আপনি কোথায়? আয়ান, তোর বাবা আর মা নেই, আমাদের ছেড়ে চলে গেছে। এটা হতে পারে না আঙ্কেল, ফুপিকে দেন। আঙ্কেল যখন ফুপিকে দিল দেখলাম আন্টি কান্না করতেছে। কান্না করার জন্য উনি কথা বলতে পারছে না। আয়ান ভাই আমাদের ছেড়ে চলে গেছে। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, চুপ করে রইলাম আর চোখ দিয়ে পানি পড়তেছে। হঠাৎ কান থেকে মোবাইলটা পড়ে গেল, আমার মাথাটা ঘোরাতে লাগলো, ধপ করে নিচে পড়ে গেলাম। এরপর যখন চোখ খুললাম দেখি বিছানায় শুয়ে আছি, পাশে দেখলাম আঙ্কেল আন্টি কান্না করতেছে। বাবা তোর কি হয়েছে? আমরা আছি তো, তোর কোনো চিন্তা করতে হবে না। আন্টি আব্বু আম্মুকে ছাড়া কেমনে থাকবো? দুনিয়াতে বাবা মা ছাড়া কেউ নেই আন্টি। আঙ্কেল পাশে ছিল। আঙ্কেল আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। দীর্ঘ 1 মাস কোনো মতে কেটে গেল। এরপর আমি পরীক্ষা দিয়ে আবার বাংলাদেশে ব্যাক করলাম। প্রথমে আমাদের বাড়ি গেলাম, কিছুদিন থাকলাম, কিন্তু যতদিন থাকি বাবা মায়ের বিভিন্ন স্মৃতি দেখে দিন দিন কেমন জানি অধপতন হতে লাগলো। এরপর এক আঙ্কেলের সাহায্য নিয়ে বাবার অফিসে গেলাম। গিয়ে সবকিছু ঠিকঠাক করে ফুপির বাড়ি গেলাম। ইচ্ছা ছিল রুহিকে ভালোবাসার কথা বলবো, কিন্তু বলা আর হলো না। বর্তমান ওই ওই ভাবনার জগৎ থেকে আসেন। আর আপনার কাহিনী শুনে অনেক খারাপ লাগলো। এখন নামেন, আমরা ঢাকায় চলে আসছি। ও। এরপর বাস থেকে নেমে যে যার মতো চলে গেলাম। আমি বাড়ি চলে আসলাম। বাড়িতে পা রাখতে দেখলাম ঘরের সব জিনিস এলোমেলো অবস্থায় পড়ে আছে। আমি আস্তে আস্তে ঘরের সব জায়গায় হেঁটে হেঁটে দেখতে লাগলাম কি হয়েছে, ঘরে বা কে আসলো। আমি আমার রুমে ঢুকে ফ্রেশ হয়ে আবার বের হলাম বাইরে। ক্ষুধাও লাগছে অনেক, কিছু একটা তো খেতেই হবে। আমি একটা রেস্টুরেন্টে ঢুকলাম। এরপর হালকা পাতলা কিছুটা খেয়ে অফিসে চলে গেলাম। আমি ঢুকতে সবাই আমাকে সালাম দিতে লাগলো। অনেকের মনে হয়তো প্রশ্ন, আমাকে চিনলো কেমনে ওরা? আসলে আমি আব্বুর সাথে আগে অফিসে আসতাম, এরপর ঘোরাঘুরি করে চলে যেতাম, আর বিদেশ থেকে এসে ও এখানে আসলাম, এই হিসেবে সবাই চিনে। আমি আমার কেবিনে বসলাম। আমি আসতে দেখে আরোহী আসলো। স্যার আসতে পারি? অবশ্যই। আর আমার রুমে আসতে তোমার পারমিশন নিতে হবে না। জি স্যার। তোমার বাচ্চা জামাই কেমন আছে? ভালো। আমি জানি ওর মুখ কালো করার কারণ, তা হলো আরোহীর জামাই রোড অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে গেছে। ওদের আর্থিক অবস্থা ভালো না। মুখ কালো করে আছো কেন? বাড়িতে কোনো সমস্যা? না 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 না। বুঝছি, বলতে হবে না। আর হাতে ফাইলগুলো দাও। আজকে কোনো মিটিং আছে? জি স্যার। কার সাথে? আর কে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি মালিকের সাথে।
ও, আর কয়টার সময় ওরা এখানে আসবে নাকি আমাদের যেতে হবে? স্যার আসলে ওনারা একটু বিজি, আর আমাদের একটা ঠিকানাও দিয়েছে। আরোহী একটা জায়গার নাম দেখলো। ওকে চলো তাহলে। এরপর আরোহী আর আমি ওই ঠিকানায় গেলাম। দেখলাম ওটা একটা কফি শপ। আমি ভেতরে ঢুকে যাকে দেখলাম, আমি ভিতরে গিয়ে দেখলাম রিয়া বসে আছে আর মোবাইল টিপতেছে। আমি গিয়ে ওর সামনে দাঁড়ালাম। আমাকে দেখে রিয়া দাঁড়িয়ে গেল। আরে আয়ান, তুমি এখানে? আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে? আমার একটা কাজ ছিল, এই আর কি, তাই আসা হলো। তোমার কি কাজ শুনি? আমারও সেম। একটা কোম্পানির সাথে আমাদের একটা ডিল আছে, ছোটখাটো একটা মিটিং। ও, রিয়া কি জানি ভাবতে লাগলো। এরপর এদিক ওদিক ঘুরে তাকাতে লাগলো। এরপর যখন আরোহীকে দেখলো, একবার আমার দিকে তাকাচ্ছে, আবার আরোহীর দিকে তাকাচ্ছে। এরপর কি জানি ভেবে উঠে চলে যেতে নিলে আমি হঠাৎ করে হাত ধরে ফেললাম। কি হলো, আপনি উঠে যাচ্ছেন কেন? কি হলো ম্যাম? আর উনি আয়ান চৌধুরী, যার সাথে আপনি মিটিং করার কথা ছিল। আমি আরোহীর মুখে ম্যাম শুনে রিয়ার দিকে তাকালাম। দেখলাম রিয়া মুখ নিচু করে আছে। আপনি অনেক বড় মিথ্যাবাদী। আসলে আমার বড়লোকের মেয়ে, ওটা পরিচয় দিতে ইচ্ছে করে না। ও, তাই বলে আমাকেও মিথ্যা বলবেন? আপনি আমার কে হন যে আপনাকে সত্যি বলতে যাব? ও সরি। হাত ছাড়েন মিস্টার লুচু। কি আমি লুচু? আমি চোখ বড় বড় করে তাকালাম। আরোহী, তোমার স্যারকে বলো ওনাকে কেউ ভয় পায় না, আর বেশি ভয় দেখাতে আসলে সমস্যা আছে, বলে দাও। ম্যাম, আপনারা পূর্ব থেকে পরিচিত নাকি? না। তুমি একটু এদিকে যাও, তোমার স্যারের সাথে কথা আছে। আচ্ছা। এই তুমি কোথাও যাবে না, এখানে বসো। আরে স্যার, আপনারা কথা বলেন, আমি আপনাদের মাঝে কাবাব মে হাড্ডি হতে চাই না। আরোহী আমাদের সামনে থেকে গিয়ে অন্য পাশে বসলো। এটা কি ছিল? কিছু না, জাস্ট সিনেমার কিছু অংশ। আর আরোহীকে একটু আগে কি বলছিলেন? কেন, তুমি শুনো নাই? এখন আবার তুমি? রিয়া হাসতে লাগলো। আমি ওর দিকে পলকহীনভাবে তাকিয়ে আছি। সমস্যা কি? কোথায়, কিসের সমস্যা? তাহলে এইভাবে তাকিয়েছিলে কেন? ও, এই একটা। হয়েছে, তুতলাতে হবে না, এখন বাড়ি যান। আমি আব্বুকে বলে দেবো আপনাদের ফাইলে সাইন করে দিতে। এটা বলে চলে যেতে লাগলো। কিছু দূর গিয়ে আবার এগিয়ে আসলো। ওই, আর কোনো মেয়ের দিকে তাকাবা না। আগে যা ইচ্ছা দেখার দেখি ফেলছো, এখন থেকে যদি কোনো মেয়ের দিকে তাকাও, মেরে তক্তা বানাবো। এটা বলে হাসতে হাসতে চলে গেল। রিয়া চলে যেতেই আরোহী এসে আমার পাশে দাঁড়ালো। দেখা শেষ স্যার। চুপ করো, আর আমি কাউকে দেখতেছি না, চলো। দেখতেছি তো। আমি অফিসে গেলাম। এরপর অফিসের পিয়নকে বলে ঘরের জন্য একটা কাজের মেয়ে আর একটা বাড়ি দারোয়ান ঠিক করলাম। রুমে শুয়ে শুয়ে ভাবতেছি রিয়া কি বলল, সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ হতে লাগলো। আমি গিয়ে দরজা খুলে দিলাম। দেখলাম কাজের মেয়েটা। কি হলো? ভাইজান, খেতে আসেন। আচ্ছা আপনি যান, আমি আসছি। এরপর নিচে গিয়ে খাওয়া দাওয়া করলাম, কিন্তু খাওয়ায় তৃপ্তি মিলছে না, কিছু একটা কম হয়েছে মনে হয়। আমি রুমে গিয়ে ঘুম দিলাম। সকালে দেখি ফোন বাজতেছে। আমি ঘুম ঘুম চোখে, হ্যালো, কে বলতেছেন? আমি তোমার বউ বলতেছি। এটা শুনে লাফ দিয়ে উঠলাম। মোবাইলটা কান থেকে নিয়ে নাম্বার চেক করতেছি কে ফোন দিছে, আর বউ বা কে। মজা না করে কে, নাম বলেন। আমি আয়ান চৌধুরীর বউ, মিসেস রিয়া চৌধুরী। ও, এটা বলে ফোন কেটে দিলাম। আবার কম্বল টেনে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মনে হলো আমার রুমে কেউ একজন এসেছে। দরজা খোলার আওয়াজ পেলাম। আমি না উঠে কম্বলের ভিতর দিয়ে যা দেখলাম, তাড়াতাড়ি কম্বল ফেলে উঠে পড়লাম। আপনি এখানে কেন? আর আমার রুমে বা কাপড় বদলাচ্ছেন কেন? আমি জানতাম আমি আসার সাথে সাথে তুমি জেগে গেছো, আর আমি ডাকলে হয়তো ঘুমের ভান করে শুয়ে থাকতে, আর আমার ইচ্ছে হলো তাই কাপড় বদলাচ্ছি। এখানে পাল্টাচ্ছেন কেন? আপনার বাড়ি গিয়ে পাল্টান। কিছুদিন পর এটা আমার বাড়ি হবে, বুঝলে? স্বপ্ন দেখা বাদ দাও। আমার কথা না শুনলে জোর করে আদায় করব। মানে কি আদায় করবেন? রিয়া হাতে শাড়ির আঁচল পেঁচাচ্ছে, একবার পেঁচিয়ে আবার খুলে, আর আমার দিকে দুষ্ট চাহনি দিয়ে তাকিয়ে আছে। এক পা করে সামনে এগোচ্ছে। আমি রিয়ার মতলব বুঝে পিছনে যেতে লাগলাম। পিছনে যেতে যেতে আবার খাটে পড়ে গেলাম। বেচারা, পালানোরও জায়গা নাই। আপনি রুম থেকে বের হন। আগে আমার জিনিস আদায় করে নেই। আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন। তোমার যেটা ইচ্ছে সেটা ভাবতে পারো। আমি কিন্তু চিৎকার করব। কেউ আসবে না। ঘরের কাজের মেয়েটাও আছে, চলে আসবে। আসলে আসুক, ওকে ভয় পাই না। আমি কিন্তু কি কি করবে শুনি? কি বলবো মুখেও আসতেছে না। ধুর, মাথায় একটা চড় মারলাম। শান্ত হও বেবি, কাছে আসো একটু। এই আপনি এত নির্লজ্জ কেন? আমি ওই রকমই। আমার দুপাশে হাত দিয়ে আস্তে আস্তে আমার মুখের দিকে অগ্রসর হতে লাগলো।
আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। এই মুহূর্তে কেউ আসতো অনেক ভালো হতো। আল্লাহ বাঁচাও, চোখ খুলে দেখি রিয়া আমার ঠোঁটের দিকে এগিয়ে আসছে।